নমস্কার বন্ধুরা, শনিবারের রাত চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। প্রতি শনিবারের মতো আজও ঠিক রাত 8:30টায় আমরা হাজির হয়েছি ভয়ের অন্ধকারে ডুব দেওয়ার জন্য। আজকের কাহিনী আবর্তিত হয়েছে বিভূতিগড়ের বিস্তৃত অধ্যায়, এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসকে ঘিরে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গা ছমছমে যাত্রা। 2025 কলকাতা। বহুতল অট্টালিকার জঙ্গলে নিজেকে হারিয়ে ফেলা এক নাগরিক জীবনের প্রতিচ্ছবি অরিন্দম চৌধুরী। পেশায় একজন সফল আর্কিটেক্ট, তার জগৎ জুড়ে ছিল কাঁচ আর কংক্রিটের নকশা, নতুন প্রকল্পের চাপ এবং একঘেয়ে রুটিনের ব্যস্ততা। স্ত্রী সোহিনী একজন আর্ট কিউরেটর, আর তাদের 8 বছরের একমাত্র কন্যা পিয়াকে নিয়ে তার সংসার, এক কথায় সুখী এবং আধুনিক। তাদের বালিগঞ্জের ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখলে মনে হতো অতীত যেন এক ধূসর আবছা ছায়া মাত্র, যার সাথে বর্তমানের কোনো যোগসূত্র নেই। কিন্তু শিকড়কে কি এত সহজে ভোলা যায়? তাদের আদিবাড়ি ছিল বর্ধমানের এক প্রত্যন্ত প্রায় বিস্তৃত গ্রাম বিভূতিগড়ে। অরিন্দমের দাদু অমরনাথ চৌধুরী প্রায় 50 বছর আগে ভাগ্য অন্বেষণে বিভূতিগড়ের জমিদারি আভিজাত্য ছেড়ে কলকাতায় পাড়ি জমান। তারপর থেকে সেই গ্রামের সাথে তাদের সম্পর্ক বলতে ছিল কেবল কিছু পুরনো দলিল আর আবছা স্মৃতি। অরিন্দম ছোটবেলায় দাদুর মুখে সেই গ্রামের গল্প শুনত। বিশাল জমিদার বাড়ি, বাড়ির সামনের প্রকাণ্ড দিঘি, ঠাকুর দালানের দুর্গাপুজো আর নানা লৌকিক কিংবদন্তি। কিন্তু সেগুলোকে সে বরাবরই অতিরঞ্জিত রূপকথা বলে মনে করত। একদিন সন্ধ্যায় যখন অরিন্দম তার নতুন প্রকল্পের ব্লু প্রিন্ট নিয়ে ব্যস্ত, তখন এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরেছিল তার এক দূর সম্পর্কের কাকা সনাতন মিশ্র। সনাতনবাবু জানালেন, বিভূতিগড়ের পৈতৃক বাড়ি আর সংলগ্ন জমি নিয়ে বেশ কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। পুরনো খতিয়ান ও দলিলে কিছু অসঙ্গতি থাকায় সরকারের তরফ থেকে জমি অধিগ্রহণের নোটিশ আসতে পারে। এই জটিলতা মেটাতে হলে অরিন্দমের নিজের একবার বিভূতিগড়ে যাওয়া আশু প্রয়োজন। প্রথমে অরিন্দম বিষয়টাকে গুরুত্বই দিল না। তার পক্ষে এই মুহূর্তে কলকাতা ছেড়ে এক সপ্তাহের জন্য একটা প্রায় অচেনা গ্রামে গিয়ে পড়ে থাকা অসম্ভব। কিন্তু সোহিনীর মধ্যে একটা অন্যরকম উৎসাহ দেখা গেল। সে বলল, চলো না একবার ঘুরে আসি। এই সুযোগে শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন কাটানো যাবে। পিয়াও গ্রামের পরিবেশ দেখবে, মাটির গন্ধ পাবে। তাছাড়া নিজের পূর্বপুরুষের ভিটে একবার তো দেখা উচিত। সোহিনীর যুক্তি আর পিয়ার মুখ চেয়ে অরিন্দম শেষ পর্যন্ত রাজি হল। তার মনেও এক অজানা কৌতূহল উঁকি দিচ্ছিল। কেমন দেখতে সেই জমিদার বাড়ি, যার গল্প সে শুধু শুনেই এসেছে। যাত্রার দিন সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। দুর্গাপুর এক্সপ্রেস ধরে মসৃণ গতিতে গাড়ি এগিয়ে চলল। বর্ধমান শহর ছাড়ানোর পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করল। চওড়া হাইওয়ে পরিণত হলো সরু পিচঢালা রাস্তায়। তারপর সেটাও একসময় শেষ হয়ে গিয়ে গাড়ি নামলো এক লাল মাটির পথে। রাস্তার দুধারে যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে তালগাছের সারি। শহুরে কোলাহল পুরোপুরি উধাও। তার জায়গায় কানে আসছিল পাখির ডাক আর বাতাসের শংস শব্দ। পিয়া গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে অবাক চোখে দেখছিল সব কিছু। অবশেষে পড়ন্ত বিকেলে যখন তারা বিভূতিগড়ে পৌঁছালো, তখন মনে হলো যেন সময় এখানে থমকে আছে। গ্রামের প্রবেশ পথে এক বিশাল বটগাছ, তার ঝুড়িগুলো মাটির গভীরে নেমে গেছে। বটগাছের নিচে কয়েকটা বাচ্চা খেলা করছিল। তাদের অবাক চোখগুলো অরিন্দমের গাড়ির দিকে নিবদ্ধ। গ্রামের বেশিরভাগ বাড়িই মাটির, কিছু ইটের বাড়িও চোখে পড়ল। লোক চলাচল খুব কম। একটা অদ্ভুত নিস্তব্ধতা আর প্রাচীনত্বের গন্ধ যেন গোটা গ্রামটাকে আচ্ছন্ন করে রেখেছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বিশাল দিঘির পাড়ে তাদের পৈতৃক বাড়িটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দোতারাই বিশাল কাঠামোটার দিকে প্রথমবার তাকিয়ে অরিন্দমের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। বাড়ির ইটের খাজে খাজে জন্মেছে অশ্বত্থ গাছ। দেওয়ালে শ্যাওলার পুরু আস্তরণ কালচে সবুজ রং ধারণ করেছে। কারুকার্য করা কাঠির বিশাল দরজা জানালাগুলোর অবস্থা জরাজীর্ণ। বাড়ির সামনে একটা প্রকাণ্ড লোহার গেট, তাতে মরছে ধরে এমন অবস্থা যে তার আসল রং বোঝা দেয়। গেটের একপাশে একটা তুলসী মঞ্চ, সেটাও প্রায় ধ্বংসস্তূপে পরিণত। মনে হচ্ছিল বাড়িটা যেন তার সমস্ত শক্তি দিয়ে কোনো এক গভীর রহস্যকে আংলে রেখেছে। তাদের জন্য অপেক্ষা করছিলেন সনাতনবাবু। শীর্ণকায় সাদাসিদে চেহারার এই মানুষটার চোখে মুখে একটা উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি তাদের বাড়ির ভেতরের দিকে নিয়ে গেলেন।
গেটটা খুলতে গিয়ে একটা তীব্র ক্যাঁচক্যাঁচ শব্দ হলো, যা সেই নিস্তব্ধতাকে আরও প্রকট করে তুলল। ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে ধুলো আর পুরনো কাঠের মিশ্র গন্ধ অরিন্দমের নাকে লাগল। বিশাল উঠোনের একপাশে ছিল সেই বিখ্যাত ঠাকুর দালান, যেখানে একসময় ধুমধাম করে দুর্গাপুজো হতো। এখন সেখানে পায়রার বাসা, ভাঙা ঝাড়লণ্ঠন আর মাকড়সার রাজত্ব। বাড়ির ভেতরে আসবাবপত্র বলতে তেমন কিছুই ছিল না। কয়েকটা পুরনো দিনের ভারী কাঠের চেয়ার, একটা উইপোকা খাওয়া টেবিল আর দেওয়ালে কয়েকটা খালি ফটো ফ্রেম। সনাতনবাবু জানালেন যে তিনি পাশের গ্রাম থেকে একজন কাজের লোক মোক্ষদাকে ঠিক করে রেখেছেন, সেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। রাতে মোক্ষদার রান্না করা রুটি আর আলুর দম খেয়ে অরিন্দম আর সোহিনী বাড়ির ছাদে এসে দাঁড়ালো। আকাশে লক্ষ কোটি তারা, এমন পরিষ্কার আকাশ তারা শেষ কবে দেখেছে মনে করতে পারল না। কিন্তু এই অপার সৌন্দর্যের মাঝেও একটা অব্যক্ত অস্বস্তি তাদের মনকে গ্রাস করছিল। চারিদিকে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে দিঘির দিক থেকে একটা ঠান্ডা ভেজা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছিল, যা কেবল শীতের আমেজ নয়, তার চেয়েও বেশি কিছু। শনিনী অরিন্দমের হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল, বাড়িটা বড্ড বেশি চুপচাপ, তাই না? কেমন যেন দমবন্ধ করা একটা অনুভূতি হচ্ছে। অরিন্দম হাসার চেষ্টা করে বলল, পুরনো পরিত্যক্ত বাড়িতেও তাই হয়তো এমন মনে হচ্ছে। কয়েকদিন থাকলেই সব সয়ে যাবে। কিন্তু তার নিজের মনের ভেতরও একটা খচখচানি শুরু হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল এই নিস্তব্ধতার পেছনে যেন কোনো এক অশুভ শক্তি দীর্ঘশ্বাস ফেলছে, অপেক্ষা করছে রাতের গভীরতার। প্রথম রাতটা নির্বিঘ্নেই কাটল, কিন্তু পরের দিন সকাল থেকেই বাড়িটা যেন তার আসল রূপ দেখাতে শুরু করল। সনাতনবাবু আইনি কাগজপত্র নিয়ে উকিলের সাথে দেখা করতে বর্ধমান শহরে চলে গেলেন। অরিন্দম ঠিক করল এই সুযোগে সে বাড়িটা ভালো করে ঘুরে দেখবে। দোতলার ঘরগুলো বেশিরভাগই তালাবন্ধ ছিল। সনাতনবাবুর দিয়ে যাওয়া একগোছা পুরনো মোর্চে ধরা চাবি নিয়ে সে একে একে ঘরগুলো খুলতে শুরু করল। প্রতিটা ঘরই যেন এক একটা স্মৃতির সমাধিক্ষেত্র। ধুলোর পুরু আস্তরণের নিচে চাপা পড়ে আছে পুরনো দিনের আসবাব, ছেঁড়া বই আর নানা টুকিটাকি জিনিস। একটা ঘরে সে তার দাদুর ছোটবেলার একটা ভাঙা ক্রিকেট ব্যাট খুঁজে পেল। মনটা মুহূর্তের জন্য ভালো হয়ে গেল, কিন্তু দোতলার একেবারে শেষ প্রান্তের ঘরটা খুলতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘরটা অন্যগুলোর চেয়ে অনেক বেশি ঠান্ডা। ভেতরে পা রাখতেই মনে হলো যেন কোনো অদৃশ্য বরফের স্তরের মধ্যে সে প্রবেশ করেছে। ঘরের ভেতরে ধুলোর পুরো আস্তরণ, কিন্তু তার মাঝেও একটা জিনিস আশ্চর্য রকম পরিষ্কার। একটা পুরনো দিনের নকশা করা পালঙ্ক। পালঙ্কের ওপর একটা লাল বেনারসি শাড়ি এমনভাবে পড়ে আছে যেন কেউ কিছুক্ষণ আগেই সেটা খুলে রেখেছে। শাড়িটার ভাঁজে ভাঁজে তখনও টাটকা গন্ধ। দেওয়ালে একটা অয়েল পেন্টিং, ধুলো আর সময়ের আস্তরণে ছবিটা প্রায় আবছা। অরিন্দম নিজের রুমাল দিয়ে ছবিটা মুছতেই চমকে উঠল। ছবিতে যে তরুণী বধূর মুখটা দেখা যাচ্ছে তার সাথে পিয়ার মুখের অদ্ভুত মিল, বিশেষ করে চোখ দুটো আর হাসির ভঙ্গিটা। বিষয়টা কাকতালীয় ভেবে মনকে শান্ত করার চেষ্টা করল অরিন্দম। কিন্তু সেদিন রাত থেকেই শুরু হলো আসল ভয়ঙ্কর অভিজ্ঞতা। মাঝরাতে হঠাৎই সোহিনীর ঘুম ভেঙে গেল। তার মনে হলো কেউ যেন তাদের ঘরের বাইরে লম্বা বারান্দায় খুব ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। খালি পায়ে হাঁটার একটা ছপছপ শব্দ। সোহিনী কান খাড়া করে শুনল। শব্দটা বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে থেমে গেল। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পরই সে স্পষ্ট শুনতে পেল কোনো এক মহিলা চাপা কান্নার সুরে কাঁদছে। কান্নার আওয়াজটা আসছে দিঘির দিক থেকে। সোহিনী ভয়ে অরিন্দমকে জড়িয়ে ধরল। অরিন্দমও আওয়াজটা শুনতে পেয়েছিল, কিন্তু সে সোহিনীকে সাহস জোগানোর জন্য বলল, ও কিছু না, হয়তো শেয়ালের ডাক বা বাতাসের শব্দ। পরের রাতে ঘটনাটা আরও ভয়ঙ্কর রূপ নিল। মাঝরাতে হঠাৎই পিয়া মা মা বলে চিৎকার করে কেঁদে উঠল। অরিন্দম আর সোহিনী ধর্মর করে উঠে বসে দেখল পিয়া বিছানার এক কোণে জোড়োসড়ো হয়ে বসে ভয়ে কাঁপছে আর আঙুল দিয়ে ঘরের অন্য কোণটা দেখাচ্ছে। সেখানে কেউ ছিল না, কেবল একটা পুরনো আরাম কেবালা রাখা ছিল। কিন্তু পিয়া কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা গলায় বলছিল, ওই তো ওই মাসিটা আমার দিকে তাকিয়ে হাসছে, ও চোখগুলো টকটকে লাল, আমাকে ডাকছে। অরিন্দমের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল এই বাড়িতে কোনো অশরীরী শক্তির উপস্থিতি আছে,
এবং তার লক্ষ্য তাদের মেয়ে পিয়া। সে ঠিক করল পরের দিন সকালেই তারা কলকাতা ফিরে যাবে, আইনি কাজ চুলোয় যাক। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। সকালে ঘুম থেকে উঠে তারা দেখল আকাশ কালো করে প্রবল বৃষ্টি নেমেছে। সনাতনবাবু ফোন করে জানালেন আগামী ৩-৪ দিন নিম্নচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। গ্রামের লালমাটির রাস্তা এমনই যে সামান্য বৃষ্টিতেই কাদায় ভর্তি হয়ে যায়। এই পরিস্থিতিতে গাড়ি নিয়ে বেরোয়া প্রায় অসম্ভব। অরিন্দমরা একরকম বাধ্য হয়েই সেই অভিশপ্ত বাড়িতে আটকে পড়ল। সময় যত গড়াতে লাগল, অশরীরী উপদ্রবও তত বাড়তে লাগল। কখনো তারা দেখত দোতলার বারান্দা দিয়ে একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি চোখের পলকে হেঁটে মিলিয়ে যাচ্ছে। আবার কখনো গভীর রাতে শুনত ঠাকুরদালান থেকে ভেসে আসছে নূপুরের শব্দ আর গানের সুর। পিয়ার শরীরটাও দিন দিন খারাপ হতে লাগল। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল। সারাদিন চুপচাপ জানলার ধারে বসে দিঘির দিকে তাকিয়ে থাকত আর মাঝে মাঝে বিড়বিড় করে বলতো, অরিন্দম গ্রামের মাসিটা সবচেয়ে বয়স্ক আমাকে মানুষ। ডাকছে, 85 বলছে বছর বয়সী ওর সাথে হরেন খেলতে। দাদুর কাছে গেল। সোহিনী হরেন প্রায় দাদুর ভেঙে স্মৃতিশক্তি পড়েছিল। তখনও প্রখর। অরিন্দম বুঝতে তিনি পারছিল অমরনাথ চৌধুরীর তাকেই এই সমবয়সী পরিস্থিতির মোকাবিলা এবং করতে হবে। ছোটবেলায় এই সে জমিদার ঠিক বাড়িতে করল তার অবাধ সেই যাতায়াত রহস্যের ছিল। শেষ দেখে ছাড়বে। প্রথমে এই হরেন বাড়িতে দাদু ঠিক এই কি বাড়ি নিয়ে হয়েছিল কিছু তা বলতে তাকে না জানতেই চাইলেও হবে। অরিন্দমের চোখের আরতি আর তার মেয়ের অসুস্থতার কথা শুনে তিনি মুখ খুললেন। তার মুখে ফুটে উঠল এক গভীর ভয় আর সহানুভূতির ছাপ। হরেন দাদু যা বললেন তা শুনে অরিন্দমের রক্ত হিম হয়ে গেল। প্রায় ৭০ বছর আগে এই জমিদার বাড়িতে থাকতেন জমিদার জগৎ নারায়ণ চৌধুরী আর তার ছোট ভাই বিপিন নারায়ণ চৌধুরী। অরিন্দমের দাদু অমরনাথ ছিলেন জগৎ নারায়ণের ছেলে। বিপিন নারায়ণের স্ত্রী ছিল অপরূপ সুন্দরী, তার নাম ছিল বিভাবতী। বিভাবতীর রূপে মুগ্ধ ছিল গোটা গ্রাম, কিন্তু তার মনে ছিল এক গভীর দুঃখ। বিয়ের অনেক বছর পরেও তার কোনো সন্তান হয়নি। নিঃসন্তান হওয়ার যন্ত্রণা তাকে কুঁড়ে কুঁড়ে খেত। জমিদার বাড়ির সবাই তাকে বাঁঝা বলে আড়ালে আবডালে উপহাস করত। একদিন এক সাধু গ্রামে আসেন। বিভাবতী তার কাছে নিজের দুঃখের কথা জানালে সেই সাধু তাকে একটা রূপোর মাদুলি দিয়ে বলেন, এই মাদুলি তোর সন্তানকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। কিন্তু মনে রাখিস, এই মাদুলি যেন তোর গর্ভজাত প্রথম কন্যা সন্তান তোর কাছ থেকে কোনোদিনও না পায়। বিভাবতী এই কথার গভীর অর্থ বুঝতে না পারলেও সন্তান লাভের আশায় সে মাদুলিটি গ্রহণ করে। এর কিছুদিন পরেই বিভাবতী গর্ভবতী হয় এবং একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। মেয়ের নাম রাখা হয় উর্মি। উর্মিকে পেয়ে বিভাবতীর জীবন আনন্দে ভরে ওঠে। সে তার মেয়েকে চোখে হারাত। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। উর্মির বয়স যখন 5 বছর, তখন থেকেই বাড়িতে নানা অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। প্রায় গভীর রাতে বিভাবতী দেখত এক ছায়ামূর্তি তার মেয়ের ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। একদিন অমাবস্যার রাতে বিভাবতী দেখে সেই ছায়ামূর্তিটা, যা ছিল আসলে এক ভয়ঙ্কর শাকচুন্নি, তার মেয়ের শরীর থেকে প্রাণ শুষে নিচ্ছে। বিভাবতী তার মেয়েকে বাঁচানোর জন্য ছায়ামূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই অশুভ শক্তির সাথে সে পেরে ওঠে না। তার চোখের সামনেই তার মেয়ে উর্মি মারা যায়। মেয়ের মৃত্যুর শোকে বিভাবতী পাগল প্রায় হয়ে যায়। সে সারাদিন ওই লাল বেনারসি শাড়িটা পরে থাকত, যেটা সে উর্মির জন্মদিনে পরেছিল। সে বিশ্বাস করতে শুরু করে যে সাধুর দেওয়া মাদুলিটি সে যদি উর্মিকে দিত, তাহলে হয়তো তার মেয়ে বেঁচে যেত। এই অপরাধ বোধ তাকে শেষ করে দেয়। কয়েকদিন পর আরেক অমাবস্যার রাতে সেই লাল বেনারসি পরা অবস্থাতেই সে বাড়ির সামনের দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হরেন দাদু আরও জানালেন যে বিভাবতীর মৃত্যুর পর থেকেই এই বাড়িতে তার অতৃপ্ত ক্রুদ্ধ আত্মা ঘুরে বেড়ায়। সে কোনো শিশুর, বিশেষ করে কোনো শিশু কন্যার উপস্থিতি সহ্য করতে পারে না। তার মনে হয় সেই শিশুই তার উর্মি, এবং তাকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে হলে নিজের কাছে, অর্থাৎ জলের গভীরে নিয়ে যেতে হবে। বিভাবতীর অতৃপ্ত আত্মাই এখন এই বাড়ির সবচেয়ে বড় অভিশাপ। সেই কারণেই অরিন্দামের মেয়ে পিয়ার প্রতি তার এত আকর্ষণ, কারণ পিয়ার মুখে সে তার হারানো মেয়ে উর্মির ছায়া দেখতে পায়। পূজা শুরু হতেই বাড়ির ভেতর থেকে এবং দিঘির চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগল। দমকা হাওয়া বইতে লাগল, যা দিঘির জলে ভয়ঙ্কর ঢেউ তুলছিল। পিয়া হঠাৎ করেই স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি শক্তি দিয়ে গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করতে লাগল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল, এবং
সে এক অদ্ভুত গলায় চিৎকার করে বলছিল, মা ডাকছে, আমি যাব, আমার কাছে এসো না। হঠাৎই তারা দেখল দিঘির কালো জল থেকে একটা অবয়ব ধীরে ধীরে উঠে আসছে। প্রথমে আবছা, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল সেই লাল বেনারসি পরা বিভাবতীর মূর্তি। তার চুলগুলো খোলা, সারা শরীর থেকে জল ঝরছে, কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। মূর্তিটা গণ্ডির কাছে এসে থেমে গেল এবং এক বিকট তীব্র স্বরে চিৎকার করে উঠল। তার চিৎকারে মনে হচ্ছিল চারপাশের গাছপালাগুলো পর্যন্ত ভয়ে কেঁপে উঠছে। তান্ত্রিক তারস্বরে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। তিনি অরিন্দমকে বললেন, তোমার মেয়ের হাত শক্ত করে ধরে থাকো, কোনো মতেই ছাড়বে না। এই মায়ার বাঁধনই এখন তোমাদের একমাত্র রক্ষা কবচ। প্রায় 2 ঘণ্টা ধরে চলল এই ভয়ঙ্কর লড়াই। বিভাবতীর আত্মা কখনো কান্নায় ভেঙে পড়ছিল, কখনো ভয়ঙ্কর ক্রোধে চিৎকার করছিল। সে বারবার পিয়ার নাম ধরে ডাকছিল, উর্মি বলে। অবশেষে পূজার শেষ পর্বে ভৈরবনাথ বিভাবতীর সেই ওয়েল পেইন্টিংটার ওপর মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন। সাথে সাথেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বিভাবতীর ক্রুদ্ধ মূর্তিটা ধীরে ধীরে শান্ত হতে লাগল। তার জ্বলন্ত চোখ দুটোয় ক্রোধের বদলে ফুটে উঠল এক গভীর অন্তহীন যন্ত্রণার হাহাকার। সে শেষবারের মতো পিয়ার দিকে তাকাল। তার চোখ থেকে জলের বদলে গড়িয়ে পড়ল 2 ফোঁটা রক্ত। তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে ভোরের প্রথম আলোর সাথে মিশে গেল। দিঘির জল শান্ত হয়ে গেল, ঝড় থেমে গেল। বাড়ির পরিবেশটাও কেমন যেন হালকা হয়ে এলো। সেই দম বন্ধ করা অশুভ অনুভূতিটা আর ছিল না। যা ছিল তা হল এক গভীর বিষণ্ণতা। পরের দিন সকালে অরিন্দমরা কলকাতা ফিরে যাওয়ার জন্য রওনা দিল। যাওয়ার আগে অরিন্দম একবার শেষবারের মতো বাড়িটার দিকে তাকাল। তার মনে হল বাড়িটা যেন এক দীর্ঘশ্বাস ফেলে তাকে বিদায় জানাচ্ছে। এই কয়েকদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কলকাতায় ফিরে পিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বিভূতিগড়ের কোনো ঘটনাই তার মনে ছিল না, যা ছিল একরকম আশীর্বাদ। অরিন্দম আর সোহিনী সেই রাতের কথা আর কখনো আলোচনা করেনি, কিন্তু তারা দুজনেই জানত যে সেই স্মৃতি তাদের তাড়া করে বেড়াবে আজীবন। অরিন্দম বিভূতিগড়ের জমি বা বাড়ির কোনো দাবি রাখল না। সে সনাতনবাবুকে বলে দিয়েছিল সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টকে দান করে দিতে, যাতে সেখানে একটি দাতব্য চিকিৎসালয় তৈরি হয়। সে শুধু একটাই শর্ত দিয়েছিল, সেই দিঘিটা যেন ভরাট করে দেওয়া হয়। মাঝে মাঝে আজও কলকাতার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির দিনে অরিন্দমের মনে হয় সে যেন দূর থেকে ভেসে আসা এক চাঁপা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। সে জানে কিছু অতীত কখনো পুরোপুরি মুছে যায় না, কিছু দীর্ঘশ্বাস সময়ের সাথে সাথে মিলিয়ে যায় না। কেবল প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার প্রতিধ্বনি মানা যায়। বিভূতিগড়ের সেই অভিশপ্ত জমিদার বাড়ি আর তার অতৃপ্ত আত্মার কাহিনী তাদের স্মৃতিতে এক গভীর ক্ষতের মতো থেকে গেল। তারা বুঝতে পেরেছিল এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা যুক্তি বা বিজ্ঞানের বাইরে, যা কেবল অনুভব করা যায় এক হিমশীতল ভয়ে। কেমন লাগলো আজকের গল্প? বিভূতিগড়ের বিস্তৃত অধ্যায়, এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে শনিবারের রাত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আগামী শনিবার রাত ঠিক 8:30টায় নতুন কোনো রহস্যের সাক্ষী হতে আপনি মিস না করেন।